জানালার পর্দা খুলতে একরাশ সুব্রতার দেখা মিলল। এখানকার কোলাহল মুক্ত পরিবেশ আর মিষ্টি রোদ্দুর মুহূর্তেই মন ভালো করে দিচ্ছে। অভিরাজ পূর্বের স্বভাবে ফিরে গিয়েছে। এখন নিয়ম করে সকালে পরিচর্যা করে, খাবার দিকটাও বেশ নিয়মের মাঝে চলে। নরম মিষ্টি রোদ মেখে ফ্রেশ হয়ে এলো। কিছু সময় পর অভির জন্য খাবার নিয়ে এলো লাবণ্য। খাবারটা কোথায় রাখবো? টেবিলে রাখ। ঈশান উঠেছে? হুম, ওর সাথে কথা আছে, একটু পাঠিয়ে দে। দিচ্ছি। বিকেলে কিন্তু মিটিং রয়েছে। হ্যাঁ, মনে আছে। লাবণ্য চলে যাচ্ছিল, হুট করেই ডেকে উঠল অভিরাজ। লাবণ্য ফিরে এসে একদম বরাবর দাঁড়ালো। হুম, আর কতটা কষ্ট দিবি নিজেকে? এসব কথা বলতে নিষেধ করেছি অভি। অথচ আমি বিষয়গুলো ভুলতে পারি না। তোর কাছে আমি বড় ছোট হয়ে যাচ্ছি। একজন অকৃতজ্ঞ মানুষ হিসেবে নিজেকে রাঙিয়ে তুলছে। থাক না এসব কথা, আমার ভালো লাগে না। আমারও লাগে না কি? তোকে কষ্ট পেতে দেখলে। আমার জন্য নিজের জীবনের সব থেকে সুন্দর সময়গুলো নষ্ট করে চলেছিস। এর কি ব্যাখ্যা দেবো এই পৃথিবীর কাছে? এর কোনো ব্যাখ্যা নেই অভি। যতদিন না তুই আগের মতো স্বাভাবিক জীবনে আসছিস অথবা উশসীকে ফিরে পাচ্ছিস, ঠিক ততদিন আমি তোর পাশে থাকবো, স্বার্থপরতার সাথে কিংবা স্বার্থহীনভাবে। এটা নিয়ে পৃথিবীতে কে কি ভাববে সত্যি আমার যায় আসে না অভি। লাবণ্য চলে গেল। হয়তো তার চোখ দুটি সিক্ত হতে শুরু করেছিল। খুবই ধীরস্থিরভাবে বসলো। মেয়েটিকে কিছুতেই বোঝানো গেল না, অথচ ওর ভেতরের ছাওয়াটা যে একেবারে অনুচিত সেটা নয়। প্রতিটা মানুষ চায় তার প্রিয় মানুষের সঙ্গ পেতে, যেমনটা অভিরাজ চায় উশসীকে, কিংবা উশসী চেয়েছিল অভিরাজকে, ঠিক তেমনি লাবণ্য চেয়ে চলেছে। অথচ তিনটি জীবন তিনটা ব্যাখ্যা নিয়ে দাঁড়িয়ে। অভি তখন খাবার খাচ্ছে। দরজার কাছে এসে দাঁড়ালো ঈশান। একটা তপ্ত শ্বাস ফেলে বলল, ডেকেছিলে ব্রো? এদিকে এসে বস পাশে। বলো কি বলবে। খেয়েছিস? না, একটু পর খাবো। ঠিক আছে, যেটার জন্য ডেকেছিলাম। হুট করেই জব ছেড়ে বিজনেসে আসার ইচ্ছে কেন হলো? জবের টাকাই পোষায় না। এতদিন তো দিব্যি চলছিল। বাট ব্রো, সামনে পার্টনার হবে, দোকা হলে খরচ তো বাড়বে, তাই না? বিয়ে করবি? না করার তো কিছু নেই। গুড ডিসিশন, বাট সেটা ছোঁয়া হয়ে থাকলে ভুলে যায়। মুখ ফিরিয়ে নিল ঈশান। অভি নিরুপায়, করুণ তার চোখের দৃষ্টি। ছোট থেকে বড় আদরে বড় করেছি তোকে। এমন কিছু করিস না যাতে ভালোবাসার জায়গাটা ঘৃণায় পরিণত হয়। অভি উঠে গেলেও বসে রইল ঈশান। তার দুটি চোখ জ্বালা করছে, অধর রাগানো অতৃপ্ত হাসি। সে যখন নিজেকে গোছাতে চায়, তেমনি একটা ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়। অতীত। উশসীদের লোকাল গার্জিয়ান নামে আজহার আহমেদ। ভদ্রলোক, দীর্ঘদিন শহরের বাইরে ছিলেন। ফিরে অভিরাজের সাথে দেখা করতে এসেছেন। খবরটা যখন থেকে পেয়েছে তখন থেকেই বুকের ভেতরটা কেমন ছটফট করতে লাগলো। বেশ কিছু সময় বসে রইল ছেলেটা। লাবণ্য এসে দুইবার ডেকে গিয়েছে, অথচ এক পাও এগানোর সাহস পাচ্ছে না। বেশ সময় নিয়ে নিজের মন মস্তিষ্ককে বুঝিয়ে বেরিয়ে এলো। অভির লম্বা চওড়া দেহটা দৃশ্যমান হতে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। হাত মিলিয়ে বললেন, আমি আজহার আহমেদ। জি, বসুন। উশসীর মম সাবরিয়া আমার বন্ধু, আমার আন্ডারেই এসেছিল ওরা। উশসীর মা বাবার কোনো খোঁজ পাচ্ছি না, ওদের বসাটা বন্ধ আছে। জানি আমি, আসলে দীর্ঘদিন ধরে শহরের বাইরে ছিলাম, তাই খোঁজ খবর হয়নি, কিন্তু এমনটা হওয়ার কথা না। উশসীর মম, সাবরিয়া পলের বাবার বাড়ির ঠিকানা নিশ্চয়ই জানেন। মুখটা বিবর্ণ হয়ে গেল আহাজারের। তিনি একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। আসলে সাবরিয়া এতিম ছিল, ওর বাবার ফ্যামিলি বলতে কেউ নেই। আপনি কত সময় ধরে ছিলেন ওনাকে? ভার্সিটি থেকে, আমরা একই ভার্সিটি থেকে পড়াশোনা করেছি। বেশ সমস্যায় পড়ল অভিরাজ। উশসীকে নানা বাড়ি সম্পর্কে একবার জিজ্ঞাসা করেছিল, তবে এ বিষয়ে কোনো উত্তর করতে পারেনি কিছু। উশসীর বাবার ঠিকানা তো থাকার কথা। সরি, বাট বাধ্য হয়ে বলতে হচ্ছে, ওদের ডিভোর্স হওয়ার কথা চলছিল, সেই জন্যই দেশে পালিয়ে এসেছিল সাবরিয়া, যাতে করে ডিভোর্সটা না হয়। এসব যদিও সিক্রেট ছিল, তবুও বলতে বাধ্য হলাম। এই ধাক্কাটা আসলে সামলানোর মতো ছিল না। বেশ ধাক্কা খেলো অভিরাজ। বুকের ভেতরটা কেমন করে উঠল। উশসীর ভবিষ্যৎ কতটা বিঘ্ন
হতে চলেছে সেটা ভেবেই কষ্ট হচ্ছে অভির। উষসীর নরম তুলতুলে হাতটা অভিরাজের বুকে লুটপাট চালাচ্ছে। মেয়েটা তখন থেকে হাতের সাহায্যে কি যেন আঁকিউকি করে চলছে। এতেই যেন সবটুকু সুখ খুঁজে পায় কিশোরী। ওদের পায়ের কাছে বসে আছে কোকো, পরম আনন্দে খাবার খাচ্ছে প্রাণীটা। অভির সমস্ত ধ্যান আজ অন্যদিকে। আহাজারের বলা সবগুলো নিশ্চয়ই মিথ্যে নয়। উষসী বলেছিল সে তার মায়ের সাথে এসেছে। বাবার কথা খুব বেশি স্মরণও করেনি মেয়েটি। এতেই বোঝা যায় কথাগুলো সত্য। বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার কথা জানলেই নিশ্চয়ই কষ্ট পাবে। তাই বিষয়টি চেপে গেল সে। একটা সময় পর উষসী বলল, সব অসহ্য লাগছে। আপনি এমন আপসেট হয়ে আছেন কেন? আপসেট? হ্যাঁ, তখন থেকে দেখছি কেমন চুপচাপ। চুপচাপ তো প্রায়ই থাকি। মিস্টার রাগী, কি হয়েছে? কিছু হয়নি উষসী। মিথ্যে বলছেন? হুম। কথাটা বিশ্বাস হয়নি কিশোরী। তাই সে রাগ দেখিয়ে চলে যাচ্ছে। ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল অভিরাজ। শব্দ করে হাসার দরুন পেছন ঘুরে তাকালো কিশোরী। নাক কুঁচকে বলল, কোকো, এখানে থাকার দরকার নেই। মিস্টার রাগী বদলে গিয়েছে। যেদি মেয়ে, শুনে যাও একটু। শুনবো না। আরে কথা বলবেন না আমার সাথে। লম্বা কদমে চলছে কিশোরী। অভিরাজ সময় খরচ না করে উঠে এলো। উষসী এক নজর তাকিয়ে বলল, মিথ্যাবাদী। সরি, আর কখনো মিথ্যে বলবো না। তাকাও আমার দিকে। কথার শেষে নিজেই মেয়েটিকে ঘুরিয়ে নিয়েছে। ছেলেটার ফর্সা সুন্দর মুখশ্রীর পানে নির্লসভাবে তাকিয়ে আছে উষসী। দুজনের দৃষ্টি যেন কোথাও হারিয়ে গিয়েছে। একটা মিষ্টি সুবাস আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, প্রেমের বৃষ্টি। আর সেই বৃষ্টিতে শুরু হবে ওদের বৃষ্টি ভেজা আলাপন। অভিরাজ কফি বানাচ্ছে আর উষসী হাঁ করে দেখছে সেটা। ছেলেটার শরীর ঘেমে গিয়েছে দেখে খারাপ লাগলো। কিশোরী উঠে গিয়ে টিস্যু আনলো, তারপর নিজ হাতে মুছিয়ে দিল। ওর আচরণে কেমন সুখ অনুভব হচ্ছে। কতটা যত্ন, মায়া, ভালোবাসা নিয়ে তাকালো অভিরাজ, সেটা ভাষায় ব্যক্ত সম্ভব না। ওর পলকহীন দৃষ্টি দেখে উষসী বলল, দুষ্টু লোক, নজর সরান। চেষ্টা তো করছি, তবে সরাতে পারছি না। এত ভয়ঙ্কর কেন তুমি? বিদ্রুপ করলেন নাকি ভালোবেসে বললেন? দুটোই। কেমন করে? দাঁড়াও, দেখাচ্ছি। অভি এগিয়ে আসতে চাইলে বাধা দিল উষসী। একটু আগে লাবণ্যকে ড্রয়িং রুমে দেখে এসেছে। বাড়ির সহযোগীও কাছে আসছেন। ওর থমকে যাওয়া ভর্ত মুখটা দেখে হেসে উঠল অভিরাজ। হাত ধুয়ে নিয়ে একদম নিকটে এসে দাঁড়ালো। আজকাল খুব লজ্জা পাচ্ছ রেন। সেটাই কি স্বাভাবিক নয়? মোটেও স্বাভাবিক না। অন্তত তোমার কালচারের সাথে বড় বেমানান। ঠিক, আমার কালচারে এই আচরণ একদম স্বাভাবিক নয়, তবে আপনার কালচারে খুবই স্বাভাবিক অভিরাজ। উষসীর মুখে নিজের নাম শুনে ভালো লাগলো ওর, তাই আর একটু দূরত্ব কমিয়ে নিল। বেশ আগ্রহ নিয়ে তাকালেও কিশোরী অন্যদিকে তাকিয়ে আছে, তাই ভেতরটা উত্তপ্ত। অথচ সামনে জানলা দিয়ে হাওয়া আসছে, সেই সাথে আসছে বেলফুলের মিষ্টি সুবাস। এই কালচারের সাথে মানিয়ে নিচ্ছি। জানেন, আমি খুব করে চাই আপনার সাথে জীবনের শেষ প্রহর অবধি কাটাতে, আর সেই জন্যই বড় ভয় হয়। বর্তমান চোখ খুলল অভিরাজ। সামনে বিশাল একটা নদী, এখানে মানুষজন নেই। শুনশান সুন্দর একটা পরিবেশ। নদীর সুন্দর জলের দিকে তাকিয়ে নিজের অতীত ঘুরে এলো সে। শেষ দিনগুলোতে নিজেকে খুব করে মানিয়ে নিয়েছিল উষসী। পরিবেশের সাথে বেশ মিশে গিয়েছিল, হারিয়ে ফেলার ভয় পেত। অথচ এসব নাকি অভিনয় ছিল। ব্যাপারটা কল্পনা করতেও কষ্ট হয় অভির। মেয়েটা ওকে ছেড়ে গেল, সেই সাথে দিয়ে গেল এক বুক যন্ত্রণা। নিজের কষ্টের স্মৃতি পেরিয়ে জায়গাটা থেকে উঠে এলো। শীতল হাওয়ায় কেমন ঠান্ডা অনুভব হচ্ছে। এদিকে তখন থেকে ফোন বেজে চলেছে। ধ্যান হতেই তুলল সেটা। লাবণ্য বিচলিত কণ্ঠ, অভি, এটা কি করলি তুই? কত সময় ধরে অপেক্ষা করছি আমরা, ওনারা বিরক্ত হয়ে চলে গেলেন। অভিরাজ নিশ্চুপ, সে কিছু ভাবছে। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করছে লাবণ্য। সন্ধ্যার পর ওদের জন্য পার্টির আয়োজন কর, আমি আসছি। ঠিক আছে, সাবধানে আয়। হোটেলে ফিরে ঈশানের দেখা মিলল না। অভি বেশ বিচলিত হয়ে পড়ল।
ঘরের চারপাশ খুঁজে নিয়ে কল করলো। ফোন সুইচ অফ বলছে। এবার বেশ চিন্তা হচ্ছে। লাবণ্যকে কল করে জানাতেই লাবণ্য বলল সে আসছে। চারপাশে খুঁজতে খুঁজতে সন্ধ্যায় ঠিক পূর্বে ছেলেটার দেখা মিলল। পার্কের বেঞ্চে বসে আছে, দৃষ্টি যেন প্রাণহীন। ধীর স্থিরভাবে পাশে বসলো অভিরাজ। তার বুকের ভেতরটা এখনো ধিমধিম করছে। সন্ধ্যায় পার্টি রেখেছি, সেই সাথে মিটিংও চলবে। যেহেতু বিজনেস রেখেছিস তাই দায়িত্ব নিতে হবে। না, কিছুই বলছে না ঈশান। হবি ভরসা দিতে কাঁধে হাত রাখলো। এতেও নড়ল না ছেলেটা। খানিক বাদে বলল, ভাই আমি আর নিতে পারছি না, যন্ত্রণায় পুরো শেষ হয়ে যাচ্ছি। ছোঁয়ার কান্নাগুলো সহ্য হচ্ছে না। কেন এমন হতে হলো? অভি হৃদয়টা ভেঙে যাচ্ছে। ভব ঘুরে ছটপটে ঈশানের সাথে এই ঈশানের একদম মিল নেই। দুজন যেন দুই পৃথিবীর মানুষ। সময় মানুষকে কতটা পাল্টে দেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।